পাপা, তুমি আমাকে কেন কিছু দিলে? কিয়ান কিয়ারার দিকে তাকিয়ে বলে, তোমার মাম্মা আমার বউ হয় তাই। না, তুমি আমাকে চুমু দেবে, মামাকে আনে দিব গিফট। কিয়ান কিয়ারার দিকে তাকিয়ে বলে, এইটা তো ঠিক না প্রিন্সেস, আমার বউকে আমি চুমু দিব তো তোমার কেউ দিব? তুমি আমার প্রিন্সেস তাই না? কিয়ারা নাকচ করে বলে, না, মামাকে আনিয়ে শুধু চুমু দেব। আহিরা চুপচাপ নীরবে দেখতে থাকে বাবা মেয়ের খুনসুটি, উপভোগ করছে সব কিছু। দিন কাটছে চোখের পলকে, সময় চলছে রকেটের গতিতে, থামার কোনো তাড়া নেই তার। না আছে কারো চিন্তা, নিজের মতো ছুটে চলেছে ভবিষ্যতের দিকে। এই সময় কারো জীবনে সুখ বয়ে আনছে, না হয় কারো জীবনে কাল রাত্রি বয়ে আনছে। সময়ের মধ্যে নেই বিন্দুমাত্র অনুভূতি। সে বোঝেও না তার কারণে কতজনের ওপর কত কি বয়ে যায়। তারা শুধু প্রতীক্ষার প্রহর গুনতে থাকে, কখন সময় পার হবে। মানুষ বলে সময়কে ধরে রাখতে, নিজের জন্য কিছু করতে, অথচ সকলেই যে সর্বদা সময়কে ধরে রাখতে চায় না। কেউ কেউ চায় সময় পার হয়ে যায় খরস্রোতের মতো বয়ে যাক সে, মুক্তি দিয়ে যাক এই কালরাত্রি থেকে। রিয়ার দিকটা ঠিক এমন হয়েছে। তার মনে হয় এই চার দেয়ালের মাঝে সময় যেতে চায় না। সময় তাকে আটকে রেখে কোনো ভয়ানক গোলক দাদায়, যেখানে আছে শুধু হাহাকার, হারিয়ে ফেলার ভয়। রিয়া নিজেও জানে তার সাথে কি হচ্ছে। তার দিন হয় এই বন্ধ চার দেয়ালে, আর রাত্রি নামে এই চার দেয়ালে। মাঝে মধ্যে পাগলের মতো আর্তচিৎকার করে, তাকে এই ঘর থেকে মুক্তি করতে পারে না। তার বক্ষপৃষ্ঠে চলতে থাকা অশান্ত ঝড় থামার নাম নেয় না। তার মতো এমন মানুষ এখানে অনেক আছে, তারাও তার মতোই করে। কেউ বা জন্মগতভাবে এই জায়গার জন্য তৈরি হচ্ছে, আবার কেউ কোনো কারণবশত এই জায়গায় এসে তাদের ঠাঁই মেরেছে। আর রিয়া, তার কি কারণে এই জগতে ঠাঁই মেরেছে? কাউকে হারিয়ে, হ্যাঁ, কাউকে নয়, কিয়ানকে হারিয়ে। তার প্রাণ ভোমরা, তার নিষ্ঠুর ভালোবাসা, যাকে সে ভালোবেসে যে তাকে চায় না। তাকে কেন চাইল না কিয়ান? সে খুনি বলে? কই, সে তো শুরু থেকে খুনি ছিল না। সে খুনি হয়েছে, তাও এই মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য। তাহলে শেষ অবধি তার ঠাঁই এই পাগলা গারদে হলো কেন? তার ঠাঁই কিয়ান নামক সুখে নীড়ে হলো না কেন? আহিরা আসার আগেই তো সে তার হৃদয়মালায় গেঁথে থাকা স্বপ্নগুলো নিয়ে কিয়ানের চৌখাটে গিয়েছিল। কিয়ানকেও তাকে ফিরিয়ে দিল। সে কি অসুন্দর? তার কিসের কমতি ছিল, যে কমতি সে আজও খুঁজে পেয়ে নিজেকে শুধরে নিতে পারল না? যার জন্য খারাপ হইল, সেই তাকে সবচেয়ে বড় আঘাত দিল। এমনটা হওয়ার ছিল তাহলে কিয়ান নামক পুরুষের প্রেমে তাকে মত্ত করল কেন আলদা? কেন সীমাহীন ভালোবাসার ঢেউ দিল তার বক্ষ পিঞ্জিরায়? রিয়া আরও জানালার ধারে বসে আছে। এটাই তো কাজ। বাহিরে সুদূর নীলিমার পানে চেয়ে আছে সে, নেত্রকোনায় অশ্রুবিন্দু ছিকছিক করছে। তাকে বাহিরে যেতে দেওয়া হয় না। নিচে বাগানের মতো বিশাল এরিয়ায় অনেক পেশেন্টরা নিজেদের মতো আনন্দে মশগুল। শুধু তাকেই বন্দি করে রাখা হয়েছে। কারণও আছে বটে। কয়েকবার তাকে বাহিরে নেওয়া হয়েছিল, তবে সে প্রতিবারই অন্যের জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। কেন মাথা ফাটিয়ে দিয়ে রক্ত বের করেছে, নয়তো কামড় দিয়ে বসেছে। সময়ের সাথে হিংস্র আচরণ করতে থাকে সে, যার কারণে তার বাহিরে বের হওয়া নিষিদ্ধ হয়ে গেছে। এতে অবশ্য রিয়ার তেমন কোনো পরিবর্তন ঘটেনি। সে এক মনেই আছে নীলিমার বুকে মুগ্ধভাবে, ডানা মেলে উঠতে থাকা পক্ষীরাজের দিকে। হুট করেই নিজের সামনে শূন্য জায়গায় তাকিয়ে হেসে ওঠে। অধর ভাজে মুক্তদানার মতো হাসি ঝরে পড়ছে। হাত বাড়িয়ে শূন্য জায়গাটায় হাত রেখে নরম স্বরে বলতে থাকে, তুমি এসেছো কিয়ান? আজকে এত দেরি করলে কেন? তোমার সাথে আর কথা বলবো না তোমার সাথে। সামনে থাকা শূন্য জায়গাটায় রিয়ার তৈরি কল্পনায় কিয়ান। কথাটুকু শেষ করতেই রিয়ার মুখ জুড়ে অমাবস্যা রাতের ন্যায় আধারে ছেয়ে গেছে। রিয়ার গালে একইভাবে
হাত বুড়িয়ে বলে, আমি তো আমার রিয়ার জন্য গিফট আনতে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। রিয়া কি এখন আমাকে মাফ করবে না? কথাটা শোনা রিয়ার অধর ভাঁজে আবারও হাসির রেখা ফুটে ওঠে। সে খুশি হয়ে বলে, আমার জন্য কি গিফট এনেছো জানো? এখানে কেউ ভালো না, সবই আমাকে কষ্ট দে। মাথায় ওটা কি জানি দে, তারপর আমার ভীষণ কষ্ট হয়। তুমি আমাকে নিয়ে চলো না নিজের কাছে, আমি তোমার সাথে যেতে চাই কিয়ান। যাবো তো, একটু অপেক্ষা করো। বলতে বলতে হুট করেই সেখানে কারো প্রবেশের শব্দ কানে ভেসে আসতে রিয়ার সামনে থাকা কিয়ান গায়েব হয়ে যায়। আর রিয়া পাগল হয়ে ওঠে। সে দিশেহারা হয়ে চারিদিকে কিয়ানকে খুঁজতে থাকে, তবে কোথাও কেউ নেই। রিয়ার মাথায় রাগ উঠে যায়। সে রক্তিম চোখে দরজার দিকে তাকায়, আর তাকাতেই সাদা রঙের জামা পরা নার্স দেখতে পায়। রিয়া হিংস্র বাঘের মতো সামনে থাকা ছোট্ট টেবিলের ওপর থেকে পানির গ্লাস নিয়ে সোজা নার্সের দিকে ছুঁড়ে মারে। নার্সটা সরে যাওয়ায় সেটা শব্দ করে নিচে পড়ে ভেঙে যায়। রিয়ার পাগলের মতো চিৎকার করে বলতে থাকে, আমার কিয়াম চলে গেল তোর জন্য। তুই কেন এসেছিস? তুই জানিস না আমার কিয়াম থাকে এখানে? তোদের জন্য আমাকে রেখে চলে গেল। তোদের আমি মেরে ফেলবো। বলতে বলতে রিয়া আরও অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। নার্সের পিছে পিছে আরও একজন প্রবেশ করে কেবিনে। তবে এটা একটা ছেলের অবয়ব। ছেলেটা হাতের ইশারায় নার্সকে বের হয়ে যেতে পারে। অনুমতি পেয়ে নার্সটা চলে যায়। ছেলেটা ধীর পায়ে এগিয়ে আসে রিয়ার দিকে। রিয়া ছেলেটাকে দেখে ছুটে একদম তার বক্ষস্থলে ঝাঁপিয়ে পড়ে। ছেলেটা তাকে শক্ত করে চেপে ধরে নিজের বক্ষস্থলে। রিয়ার নাট আটকে থাকা অশ্রুবিন্দুগুলো বর্ষণ হয়ে পড়তে থাকে। শব্দ করে কেঁদে ওঠে রিয়া। কাঁদতে কাঁদতে সামনে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকা ছেলেটির উদ্দেশ্যে বলতে থাকে, নাদিম, তুই এসেছিস? জানিস আমাকে কেউ ভালোবাসে না। আমাকে এখানে একা রেখে চলে গেছে সবাই। আমার রাতে একা থাকতে কষ্ট হয় খুব। তুই আমাকে নিয়ে চল না বাইরে। রিয়ার এমন অবস্থা দেখে নাদিমের ভেতরটা ভেঙে চুরমার হচ্ছে। যার ভালো থাকার জন্য এত কিছু করলো, অথচ তার এমন করুণ পরিণতি সে মেনে নিতে পারছে না। ভিতর থেকে রিয়ার এই করুণ অবস্থা নাদিমকে শেষ করে দিচ্ছে। রিয়া নামক দহনে সে পুড়ছে। নাদিম শীর্ষ দীর্ঘ 3 বছর পর বাংলাদেশে ছুটে এসেছে রিয়ার এমন করুণ অবস্থার কথা জানার পর। ভিনদেশে নিজের মনকে আটকে রাখতে পারেনি, যার জন্য দেশ চালো। তারই যদি এমন পরিণতি হয়, তাহলে সে কি করে সেটা মানবে? রিয়া তার বড্ড শখের মেয়েটাকে ছাড়া 3টা বছর কি করে কাটিয়েছে সেটা শুধু সেই জানে। রিয়া একে একে সব অভিযোগ তুলে ধরছে নাদিমের সামনে। রিয়া বাড়ি থেকে কেউ আসলে তাদের সাথেও একই হিংস্র ব্যবহার করে রিয়া। সে কি করে আসলে সে নিজেই জানে না। কখন জানে হাসে, আবার কখন পাগলের মতো কান্না করে। নাদিম রিয়ার অগোছালো মাথাটা নিজের বক্ষস্থলে এখনো শক্ত করে চেপে ধরে রেখেছে। রিয়া হঠাৎ নাদিমের বুক থেকে মাথা উঠিয়ে সামনের দিকে আঙুল তাক করে বলে ওঠে, কিয়ান, তুমি এসেছো? দেখো, নাদিম এসেছে। ও আমাকে তোমার সাথে বাইরে নিয়ে যাবে। দেখো নাদিম, আমার কিয়ান। বলেই হাসতে থাকে। নাদিম ভাঙ্গুর দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে সে কি করে বোঝাবে, তার সামনে কিছুই নেই। রিয়া আরও নানা কথা বলছে সামনে তাকিয়ে, অথচ জায়গাটা সম্পূর্ণ ফাঁকা। হুট করে রিয়া চিৎকার করে কান্না করতে করতে বলে ওঠে, কিয়ান, তুমি ওর সাথে যেও না। ও তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে। আহিরা, দূরে সর আমার কিয়ানের থেকে। ও আমার, আমার কিয়ান, শুধুই আমার। কিন্তু সামনে থাকা কেউ কিছু শুনল না। রিয়া দেখছে কিয়ান হাসি মুখে আহিরার হাত ধরে তাকে ছেড়ে চলে যাচ্ছে। রিয়া উন্মাদ হয়ে ওঠে, চিৎকার করতে শুরু করে দিয়েছে। নাদিম শক্ত করে রিয়াকে নিজের সাথে মিশিয়ে নিয়ে শান্ত করার চেষ্টা করছে, তবে রিয়া শান্ত হওয়ার বদলে আরও উন্মাদ হয়ে উঠেছে। রিয়া আর্তনাদ করে বলতে থাকে, যেও না কিয়ান, আমাকে ফেলে যেও না। আমি মরে যাব কিয়ান। ও কিয়ান, শোনো না, যেও না তুমি। আমি আর পাপ করব না, আমি আর খুনি হব না। তুমি যেও না, ফিরে আসো না আমার কাছে। রিয়ার এমন অবস্থা দেখে নাদিমের বুকে ঝড় চলছে। মনে হচ্ছে কেউ ধারালো ছুরি দিয়ে আঘাত করছে তার বক্ষস্থলে।
রিয়া এখন নাদিমকেও আঘাত করা শুরু করে দিয়েছে। এরও পাথারি বুকে বাড়ি মারছে, তবে নাদিম ছাড়ে না রিয়াকে, শক্ত করে নিজের সাথে মিশিয়ে রেখেছে। রিয়া কান্না করতে করতে বলতে থাকে, শেষ পর্যন্ত যে তোমারই পাইলো তার লাইক আমার আফসোসই লাগে, বুঝলা? সে জানলো না তোমারে হারাইলে কেমন লাগে, কেমন লাগে তুমি ছাড়া রাইচাগনের বেদনা। সে জানলো না ভাত খাইতে বৈশা তোমার প্রিয় তরকারি দেখার পর গলা দিয়ে ভাত নামতে না যাওয়ার যন্ত্রণা। না জানলো না তোমারে একবার দেখতে যাওয়ার আকুতি কেমন হয়। সে জানলো না তোমার সাথে স্মৃতিগুলোরে জড়াইয়া বাঁচার কষ্ট। সে জানলো না তোমারে পাইয়া হারানোর পর দুনিয়া কেমনে ফাঁকা হইয়া যায়। সে জানলো না তোমার স্পর্শ ফিরা পাওয়ার লাইগা পরাণ কেমন ছটফট করে। সে তোমারে পাইল, কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইল না। সে বিরহ চিনল না, সে প্রেমের দুঃখ কেমন তা বুঝল না। সে জানল না একটা ছাড়খাড় হইয়া যাওয়া জীবন টানতে কেমন লাগে। সে সুখ ঠিকই পাইল, কিন্তু তোমারে হারাইয়া শক্ত হইল না। এই যে তোমারে হারাইয়া ফেলার পর কোনো কষ্টই আমার আর গায়ে লাগে না। সে তোমারে পাইল, আমার মতন পাথর হইতে পারল না। রিয়ার এমন হৃদয় ভাঙ্গন কবিতা শুনে চারপাশের চেয়ারেরা হেসে উঠেছে। সত্যি কি সেই শুধু বিচ্ছেদের জঘন্য অনুভূতি পেয়েছে? সে কি একাই এই দহনে পড়েছে? তারও কি সুখ উড়ে গিয়ে পাথর হয়েছে? না, এটা সম্পূর্ণ ভুল। সে যে নৌকায় সে পা দিয়েছে, সেই নৌকা কোনোদিনও তার ছিলই না, বরং তার জন্যই এতগুলো হৃদয় ভাঙ্গন হয়েছে, বিচ্ছেদ হয়েছে, দূরত্ব হয়েছে, বেঁচে থেকেও মৃত হয়ে থাকতে হয়েছে। বিচ্ছেদ কখনোই সুখের হয় না। সবাই ভুলে গিয়ে নতুন নীড় খুঁজে পায় না, কেউ বা আজীবনে আক্ষেপ করেই কাটিয়ে দেয়। তার মিলন হলেও কেন বিচ্ছেদ ঘটল? আক্ষেপ শব্দটা যতখানি ছোট্ট, এর ভার ততখানি। আক্ষেপ শুধু একটা শব্দ নয়, এটা বক্ষপৃষ্ঠের এক কোণে জমে থাকা নৈশব্দ ভার, যার ভার বহন করা উপর দিক থেকে সহজ হলেও ভেতরে এটা আমাদের নিঃশেষ করে দেয়। রিয়া এমন কাউকে চাইতো যে কোনোদিন তার হতেই চায়নি, না চেয়ে আঁকড়ে ধরতে আর না দিয়েছে মিথ্যে প্রতিশ্রুতি। তবু কি অদ্ভুত, মানুষ কখনো কখনো এমন কাউকে হারায় যাকে সে কোনো দিন পেলই না। নাদিম রিয়াকে আবারও শক্ত করে আঁকড়ে ধরেছে। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। এই না পাওয়ার দহনে সেও একইভাবে পুড়ছে, অথচ রিয়া তার দিকে চাইলই না। সে তো রিয়াকে চেয়ে এসেছে, তাহলে রিয়া কেন চাইল না তাকে? রিয়ার এমন অবস্থার জন্য সে কাউকেই ছাড়বে না। দুপুরে সে দাঁড়িয়েছে আকাশের মাঝ বরাবর। সূর্যের প্রখর আলো ছড়িয়ে পড়েছে বাগানের প্রতিটি কোণে কোমল দাপটের সাথে। চারপাশে রোদের ছায়া খেলছে পাতার ফাঁকে ফাঁকে, মাটির গায়ে লেগে থাকা আর্দ্রতা ধীরে ধীরে শুকোচ্ছে। বাতাসে মিলেমিশে আছে কাঁচা পাতার ঘ্রাণ, ভেজা মাটির মৃদু গন্ধ। এই ভর দুপুরে বাবা মেয়ের হাত জোড়া মিলে গাছ লাগানোর প্রয়োজন করছে। কিয়ারা উৎসাহে ছোট ছোট পা চালিয়ে কাদামাখা মাটিতে নেমেছে, আর কিয়ান হাঁটু গেড়ে তার পাশে। সন্তানের চোখের ঝিলিক দেখে নিজের সব ক্লান্তি ভরে গেছে। বাগানের জায়গাটা আরো বড় করা হয়েছে। কিয়ারা বায়না ধরেছে গাছ ডাকবে, তাই কিয়ান মেয়ের সাথে নেমে গেছে কাজে। মারির সাহায্যে বিভিন্ন প্রকারের গাছ আনা হয়েছে নার্সারি থেকে। শুক্রবারের দিন জুম্বার নামাজ শেষ করে এসে কাজে লেগে পড়েছে। বাড়ির আরও স্টাফ দাঁড়িয়ে আছে, যে কোনো প্রয়োজন হয় তার কিয়ান কোদালের সাহায্যে এক একটা খোঁচায় মাটি সরাচ্ছে। এমন কাজই প্রথম করছে সে। এর আগে জীবনে বাগানের কোনো কিছুতেই সে হাত লাগা দূরের বিষয়, ফিরেও তাকায় না। ইউসুফ চৌধুরী আর রাহেলা চৌধুরী গাছ লাগাতে বেশ পছন্দ করেন, তাই এত বড় বাগান তৈরি। সাথে আহিরা আসার পর সেও যোগ হয়েছে, আর এখন তার সেও নেমে গেছে এই কাজে। হঠাৎ কিয়ারা ভারসাম্য হারিয়ে কাদায় পা ডুবিয়ে ফেলে। পর মুহূর্তে তার ফ্রক, হাত, গলা, গাল সবকিছুই কাদায় মাখামাখি হয়ে যায়। কিয়ারা এক সেকেন্ড স্তব্ধতায় পার করে,
পর মুহূর্তে শিশু সুরভ ভেসে ওঠা খিলখিল শব্দে বাগান ভরে যায়। কিয়ান ভয় পেয়ে গিয়েছিল। আতঙ্কিত নেত্রদয় মিলে কিয়ারাকে ওঠাতে নিতে গিয়ে কিয়ারার হাসির শব্দে সেটা কেটে যায়। কিয়ারা থামে না, সে নিজেও কাদায় হাত ডোবায়, মেয়ের গালে মাটি লাগিয়ে দেয়। দুজনেই মুহূর্তে হয়ে ওঠে নোংরা, এলোমেলো অথচ অপরিসীম সুখে ভরা মুহূর্ত। কিয়ারা তার পাপার গলা জড়িয়ে ধরে, কাদামাখা গালে ঠেকায় কপাল। এই স্পর্শে কিয়ানের বুক ভরে ওঠে এক অজানা কান্নায়। চোখ ভিজে আসে, কিন্তু তার অধর মাঝে হাসির রেখা ফুটে ওঠে। কারণ এই কাদা কোনো অসুচিতা নয়, এই ভালোবাসার চিহ্ন। আর এই দুপুর কোনো সাধারণ সময় নয় তার জন্য, বরং এটা তার পিতৃত্বের পূর্ণতা। কিয়ানের গায়ে জড়ানো পাঞ্জাবি আর কিয়ারার গায়ে থাকা ফ্রক নষ্ট করে গিয়েছে। পাশাপাশি মানুষটা হাসছে, কিয়ানকে খুবই কমই হাসতে দেখা যায়। দুজনের অবস্থা কাহিল। হঠাৎই সেখানে প্রিয়া উপস্থিত হয়। সে কিয়ান আর কিয়ারের অবস্থা দেখে হা হয়ে গেছে। সে অবাক হয়ে কিয়ানকে বলে, ভাইয়া, এসব কি করছো তোমরা? আর কেয়ারা পাখি, তুমি এসব কি করছো? আন্টি তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দিলাম আর তুমি নষ্ট করে দিলে। কিয়ারা প্রিয়ার দিকে তাকিয়ে কাদা দেখিয়ে হাসতে হাসতে বলে, আন্নি তুমি অত আর তোরই বলে আবার সাটিয়ে দিও। প্রিয়া কিছু বলতে নেবে তার আগেই কিয়ান প্রিয়ার গায়ে কাদা ছুঁড়ে মারে। প্রিয়া চিৎকার করে ওঠে, কারণ সে কিছুক্ষণ আগে গোসল সেরে বের হয়েছে। সে কাদো কাদো মুখ করে কিয়ানের দিকে তাকিয়ে বলে, তুমি এটা কি করলে ভাইয়া? আমি একটু আগেই গোসল করেছি। আমি কিন্তু বড় মার কাছে বিচার দিব, সাথে ভাবির কাছেও। বলতে বলতে কিয়ারাও ছোট্ট পায়ে এগিয়ে এসে প্রিয়ার জামায় কাদা ভরিয়ে দেয়। প্রিয়ার অবস্থা দেখে পেছন থেকে রাতুল হেসে ওঠে। রাতুল প্রিয়ার ছোট ভাই, এখন বড় হয়ে গিয়েছে বেশ। সে এগিয়ে এসে হাসতে হাসতে বলে, একদম ঠিক করেছো ভাইয়া, আরও একটু লাগাও। চাচ্চু, তোমাকে আজকে চকলেট কিনে দেবো আমি। কিয়ারা খুশি হয়ে যায়। মুহূর্তেই বাগানটা আরও জমজমাট হয়ে ওঠে। সকলেই কাদা ছোড়াছুড়ি করছে। চারজনের গায়ে কাদা দিয়ে ভরে গেছে। হুট করে আহিরা সেখানে চলে আসে কিয়ারাকে খুঁজতে খুঁজতে। সে বাগানে এসে সবারই অবস্থা দেখে অবাক না হয়ে পারে না। বিশেষ করে কিয়ানের এমন বাচ্চামো দেখে সে বেশি অবাক হয়েছে। কিয়ান যে এমন ধরনের কাজ করতে পারে সেটা জানা ছিল না। আহিরা হালকা রাগী শট টেনে এনে সকলের উদ্দেশ্যে বলে, এখানে কি করছো তোমরা সবাই? তোমাদের ভেতরে খাওয়ার জন্য ডাকা হচ্ছে আর তোমরা এখানে এসব ফাজলামো করছো? আহিরার উপস্থিতিতে সকলেই আহিরার দিকে তাকায়। সব কটার অবস্থা একদমই বেহাল। কাদা দিয়ে এরকম অবস্থা খারাপ এদের। এইসবের জন্য কয়েকটা গাছের অবস্থা বেহাল। আহিরা কিয়ারার দিকে চোখ গরম করে বলে ওঠে, এসব কি করেছো তুমি? আর আপনি আপনি না ওদের বড়, তাহলে আপনি এসব কি করেছেন? প্রত্যেকটার জামার অবস্থা কি করেছেন এগুলো? প্রিয়া, রাতুল, তোমরা ফ্রেশ হতে যাও, না হলে আমি ছোট মাকে বিচার দেব। উনি দেখার আগে ফ্রেশ হয়ে নাও। আর কিয়ারা, এদিকে এসো। কিয়ান কাদা পানি ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো। আহিরা চোখ গরম করে কিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনাকে কি এখন আলাদা করে আমন্ত্রণ জানাতে হবে? তাড়াতাড়ি উঠুন। আহিরা সামনে থাকা মালি কাকার দিকে তাকিয়ে বলে, কাকা, আপনি একটু কষ্ট করে এগুলো ঠিক করুন। এদের আর বাগানে হাত লাগাতে দিবেন না। গাছগুলি কি করে ফেলেছে? মালি কাকা হাসতে হাসতে বলে, আরে মা, চিন্তা করিও না, আনন্দ করলে একটু ক্ষতি হলে কিছু হবে না। তোমরা ভিতরে যাও, আমি আর বাকিরা দেখছি। নিস্তব্ধ নীরবতায় আচ্ছন্ন সারা রুম। ভেতর থেকে শুধু শাওয়ারের শব্দ শোনা যাচ্ছে। আহিরা কিয়ারার মাথা মুছিয়ে দিচ্ছে। গায়ে জড়ানো লাল রঙের ফ্রক। আহিরা আর কিছু করতে নেবে তার আগেই কিয়ারা ছুটে রুম থেকে বাহিরে চলে যায়। আহিরা আর থামায় না, কারণ থামালেও থামবে না কিয়ারা। আহিরা পেছন ফিরতেই দেখতে পায় কিয়ানকে বের হচ্ছে। চোখে মুখে এখনো পানির ফোঁটা লেপ্টে রয়েছে। আহিরা পাশ কাটিয়ে কাবার্ডের দিকে যেতে নিলে হুট করে কিয়ান আহিরার হাতের কবজি আঁকড়ে ধরে। আহিরা ছাড়াবার চেষ্টা করে কিয়ান টান দিয়ে নিজের অতি নিকটে টেনে নেয়।
আহিরা চোখ গরম করে বলে ওঠে, আরে ছাড়ুন, নিচে যেতে হবে। আপনাদের জ্বালায় এখনো কেউ খাবার খাওয়া হয়নি। কিয়ান আহিরার নাকের সাথে নিজের নাক ঘষতে ঘষতে বলে ওঠে, সবার চিন্তা পরে কর, খাবার খেয়ে পেট ভরবে, মন না। আগে আমার মন ভরে নিক, তারপর পেট ভরলেই হবে। আহিরা কিয়ানের কথার মানে বুঝল না, তাই সে বিরক্তি নিয়ে বলে, মানে আপনার মনে এখন কি দিয়ে ভরবে আমি কি জানি, ছাড়ুন আমায়। কিয়ান আহিরার ওষ্ঠদ্বয়ের সাথে নিজের ওষ্ঠদ্বয় চেপে ধরে গভীর এক চুম্বন এঁকে দেয়। আহিরা বুঝতে পারল এখন কিয়ানের মতলব। সে কিয়ানের বুকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, আপনার স্বভাব এখনো ঠিক হয়নি, ছাড়ুন। আপনার কাজ নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। কিয়ান আরও গাঢ় করে আঁকড়ে ধরে আহিরার গালে তার খোঁচা খোঁচা দাড়ি দিয়ে। আহিরার গালের সাথে নিজের গাল ঘষতেই আহিরা শিউরে ওঠে, এমন করে সুরসুরি লাগে। কিয়ান ফিসফিসিয়ে বলে, জামাই সেবা করার পর বাকি অন্য কাজ। বাড়ি আসার পর আমার বউকে আমি কাছেই পাইনি। এমন হবে জানলে ফার্ম হাউসেই চলে যেতাম। আহিরা আবারও বিরক্তি মাখা স্বর নিয়ে বলে, ধুর, ভালো লাগছে না, ছাড়ুন তো। দিন দিন বয়স বাড়ছে আর ওনার ঢং বাড়ছে। বয়স বাড়ার সাথে বউর কি সম্পর্ক? বয়স আছে যতদিন, বউকে আদর করব ততদিন। আহিরা এবার তার কোনো এর সাহায্যে কিয়ানের পেটে গুঁতা মারে। কিয়ানের থেকে নিজেকে সারিয়ে নিয়ে বলে, এত ভীমরতি না করে নিচে আসুন। বলে আহিরা দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। কিয়ান আহিরার যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজের কাজে মন দেয় আবারও। ধরনীর বুকে আলো নিভে গিয়ে রাতের আধারে ছেয়ে গেছে সারা নীলিমা। কাকপক্ষে দেখা দেই এই আধা নীলিমায়। নিজের নীড়ে ফিরে গিয়েছে তারা, দিনের আলোকে বিদায় জানিয়ে রোজকার মতোই। চৌধুরী বাড়ি এখন সম্পূর্ণ নিস্তব্ধতায় ঘেরা, কোথাও কারো শব্দ শোনা যাচ্ছে না। কিছুক্ষণ আগেই কিয়ারা ঘুমিয়েছে। আহিরা কিয়ারার পাশে বসে আছে। এই কয়েকদিন সবার সাথে থাকতে থাকতে কিয়ারার ঘুমের সময়টা পিছিয়ে এসেছে। নতুন পরিবেশের সাথে বেশ ভালোভাবেই খাপ খাইয়ে নিয়েছে কিয়ারা নিজেকে। এত ভরা পরিবেশে জন্মের পর থেকে না পাওয়ার কারণে হুট করে একসাথে এত ভালোবাসা আনন্দ কিয়ারার জীবনে বড় একটা অংশ হয়ে উঠেছে। একটা বাচ্চার মানসিক বিকাশের জন্য একটা আনন্দ ঘন পরিবেশের প্রয়োজন হয়। এখানে সবাই কিয়ারার প্রচুর আদর করে। সকলের চোখের মনি বলতে গেলে কিয়ান বাড়ির বড় ছেলে, তাই কিয়ানের মেয়ে হওয়ার সবার আদরটা কিয়ারার জন্য একটু বেশি। প্রিয়ারা সবাই এই বাড়িতে এসে আজ যাবে আজীবনের জন্য, এতে অবশ্য সকলেই খুশি বেশ। কিয়ানের দাদি প্রায় সবাই অসুস্থ থাকেন আর চিকিৎসার জন্য বারবার ঢাকায় আসতে হয়, তাই প্রিয়ার বাবা এখানেই থাকাটা ভালো মনে করেছে। রাজশাহীতে মাঝে মাঝে তারা সপরিবার মিলে যেতেই পারবে। তাছাড়া একসাথে থাকলে পরিবারের সম্পর্কগুলো আরও মজবুত হয়ে ওঠে। বাড়ির সকলেই খুশি, রায়রা চৌধুরীর জন্য আরও ভালো। এখন আর তাকে তেমন একা থাকতে হবে না, বাড়িটা এখন সম্পূর্ণ ভরা হয়ে যাবে। আহিরা কিয়ারার পাশে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। কিয়ান তার ওয়ার্কার রুমে সময় হলে এমনিই এসে পড়বে। আহিরার ঘুমানোর কিছু সময় পেরোতেই কিয়ান রুমে প্রবেশ করে। আস্তে করে বেডের সামনে দাঁড়াতেই আহিরা আর কিয়ারার ঘুমন্ত মুখশ্রী দেখতে পায়। কিয়ান আস্তে করে কিয়ারার কপালে চুমু এঁকে দেয়। মেয়েকে বুকে জড়িয়েই ঘুমায় সে এখন। গত এক সপ্তাহ ধরে একই নিয়মে ঘুমাচ্ছে। কিয়ান আস্তে করে কিয়ারার পাশে ফাঁকা জায়গায় শুয়ে পড়ে, হাত বাড়িয়ে কিয়ারাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে অন্য হাত দিয়ে আহিরাকেও নিজের কাছে টেনে নেয় কিয়ান। আহিরার ঘুম থেকে কেটে যায়, ঘুমটা এখনও সেইভাবে গভীর হয়নি, তাই ভাঙতে সময় লাগেনি। আহিরা অন্ধকারের মাঝে পিট পিট করে চোখ মেলে একবার কিয়ানকে দেখে নেয়। আহিরা আবারও চোখ বন্ধ করে নিয়ে কিয়ানের সাথে মিশে যায়। হুট করে কানের কাছে গরম উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া পেতেই আহিরা কেঁপে ওঠে কিছুটা। কিয়ান ফিসফিস করে বলে, ভালোবাসি কিয়ারার মাম্মাকে আর আমার বউকে। নশ্বরের বুকে বিশাল বড় সূর্যলোক দাঁড়িয়ে আছে অগ্নিপুত্রের মতো। তার জ্বলতে থাকা আগুনের মতো তাপ ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে।
পাখিরা তারপরও ডানা মেলে নীল নীলিমার বুকে উড়ে বেড়াচ্ছে। তাদের এইসব নিয়ে নেই কোনো মাথা ব্যথা। চৌধুরী বাড়িতে আজকে এতিমদের খাওয়ানোর আয়োজন করা হয়েছে। প্রতি বছরই এই আয়োজন করা হয় বিশালভাবে। এতিমসহ আরও দরিদ্র মানুষদের জামা কাপড় দেওয়া হয়। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেছে। চৌধুরী বাড়ির বাগানের রান্নার ব্যবস্থা করা হয়েছে। আহিরা সহ বাড়ির বাকি মহিলারা এমনি টুকটাক কাজ করছে। কিয়ানের ফুপুরাও এসেছে। বাড়ি ভর্তি মানুষ এখন। আহিরা আজকে লাল রঙের জামদানি পরেছে। কোমরে শাড়ির আঁচল গুজে রান্নাঘরের স্টাফদের সাথে টুকটাক কাজে হাত বাড়াচ্ছে। হুট করেই সেখানে দিয়ার রাগে ফুঁসতে ফুঁসতে আসে, আর রাগে কিরমির করতে করতে বলে, আহিরা, ওই পাগলা ডাক্তারকে কিছু কর, না হয় আমার হাতে জুতার বাড়ি খাবে। আহিরা দিয়ার দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। আহিরাকে হাসতে দেখে দিয়া যেন আরও ফেপে উঠল রাগে। সে আহিরার দিকে তাকিয়ে রাগী গলায় বলে, তুইও হাসছিস? যা, আমি আর থাকবই না এখানে। সব কয়টা ইচ্ছে করে আমার সাথে এমন করছিস। দিয়াকে রাগ করে চলে যেতে দেখে আহিরা কোনো রকমে হাসি চেপে বলে, আরে রাগ করছিস কেন? আচ্ছা, আমি রাজীব ভাইকে বলবো না তোর সাথে এমনটা না করতে। তোকে কিন্তু সেই লাগছে। বলেই আবারও হেসে দেয়। দিয়ার রাগে কটমট করে আহিরাকে চোখ পাকায়। দিয়ার সারা মুখে লিপস্টিক দিয়ে দাগ এঁকে দিয়েছে রাজীব। দিয়া কালকে চৌধুরী বাড়িতে এসেছে, আর সকালেও সব কিছু ঠিকঠাক ছিল। দুপুরের দিকে যখন দিয়া কিয়ারার সাথে ছিল, খেলতে খেলতে কখন ঘুমিয়ে পড়েছে সেটার খেয়াল তার ছিল না। আর ঘুম ভাঙে কারো হাতের স্পর্শে। দিয়া চোখ মেলার পর রাজীবকে নিজের অতি নিকটে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়েছিল। তার সাথে রাজীবের হাতে লিপস্টিক দেখে আরও অবাক হয়েছিল। দিয়া কিছু বলবে তার আগে রাজীব হাসতে হাসতে সেখান থেকে পালিয়ে যায়। দিয়া প্রথমে না বুঝলেও রুমের বাইরে পা রাখার পর সবাই তাকে দেখে হাসতে শুরু করে। তখন আবারও রুমে এসে নিজের মুখের এমন হাল দেখে দিয়ার মাথায় আগুন উঠে যায়। যে রাগে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বের হয়ে রাজীবকে খোঁজে, তবে কোথাও পায় না। তাই আহিরার কাছে চলে এসেছে। আহিরা দিয়ার দিকে তাকিয়ে আবারও বলে, যা ফ্রেশ হয়ে আয়, তারপর তোর স্টাইলে একটু সাপের 5 পা দেখা রাজীব ভাইয়াকে দেখবো নে। বলেই চোখ টিপ মারে আহিরা। দিয়ার ওষ্ঠ ভাঁজে দুষ্টু হাসি ফুটে ওঠে। সে আহিরার থেকে বিদায় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। এই কয়েকদিন তার সাথে এই পরিবারের বেশ ভালো খাতির জমেছে। সকলেই আহিরার মতো তাকেও আপন করে নিয়েছে। কিয়ানের প্রতি যতটুকু রাগ ছিল সেটাও চলে গেছে এখন। রাজীব বাগানে হাঁটছে, তবে একটা জিনিস লক্ষ্য করো, সবাই তাকে দেখে কেমন জানি হাসছে। কেউ কেউ মুখে হাত চেপেও হাসছে। রাজীব বুঝলো না কি হয়েছে। হঠাৎ দিয়া নামটা মাথায় আসতেই চট করে ফোনের ক্যামেরা ওপেন করে, ভালো করে চেহারা দেখে নেয়। না, সব তো ঠিক আছে, তাহলে হাসছে কেন সবাই? হুট করেই রাতুল হাসতে হাসতে রাজীবের দিকে তাকিয়ে বলে, রাজীব ভাই, তোমার পাঞ্জাবি আর প্যান্টের এই অবস্থা কেন? আল্লাহর সাথে আবার আমি একটা পাগল, একটাও লিখা। বলতে বলতে রাতুল হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। রাজীব রাতুলের কথা শুনে ঘাড় বাঁকিয়ে কোনো রকমে পেছন দিকে দেখতেই চমকে ওঠে। কারণ তার পুরো পাঞ্জাবির পেছন ঠিক গায়েব, সাথে বড় করে কাগজে লেখা, আমি একটা পাগল। এই জন্যই এত হাওয়া লাগছিল তার গায়ে। তাই সে ভাবছিল তারই হয়তো এমন লাগছে। সে দ্রুত ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতে নিলে রাতুল আবারও বলে, রাজীব ভাই, তোমার প্যান্টে কালি লেগে আছে। বলেই আবারও হেসে দেয়। রাজীব খুব ভালো করে বুঝতো এটা মিস ঝোগরুটের কাজ। সে না হয় লিপস্টিক দিয়েছিল, তাই বলে তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে। রাজীব দ্রুত রুমে চলে যায়। দিয়া এইসব কোন ফাঁকে করেছে। রাজীব চেঞ্জ করে এসে হাতে নিয়ে পাঞ্জাবি আর পেন্টার দিকে তাকায়। প্যান্টের আর নিতম্বের জায়গায় কালি লাগানো। তার মনে পড়ল সে দিয়ার মুখের তার কিতো কারুকার্য করার পর স্টাডি রুমের সোফা এসে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙতে ভাঙতে বিকেল হয়ে গিয়েছে।
আর ঘুম ভাঙার পর কিয়ারাকে নিজের পিঠের উপর বসে খেলনা দিয়ে খেলতে দেখতে পায়। এরপর আর কিছু না ভেবে সোজা নিচে চলে আসে। ভেবেছিল এতক্ষণে দিয়ার রাগ শান্ত হয়ে গিয়েছে, এখন বুঝছে তখনই এসব করেছে দিয়া। রাজীব জামাগুলো রেখে সোজা বাহিরে এসে দিয়াকে খুঁজতে থাকে। সারা বাড়ি খোঁজার পর ছাদে বাকিদের সাথে আড্ডা দিতে দেখতে পায় দিয়াকে। রাজীব বড় বড় পা ফেলে দিয়ার পেছনে গিয়ে দাঁড়ায়। মেয়েরা সব বসে গানের করি খেলছে। রাজীব সবাইকে চোখের ইশারায় চুপ থাকতে বলে দিয়া চোখ চেপে ধরে। হুট করে এমন হওয়ায় দিয়া একটু চমকে ওঠে। প্রিয়া মুখ খুলতেই নিয়েছিল। রাজীব চোখের ইশারায় ধমকিয়ে থামিয়ে দেয়। দিয়া রাগী স্বরে বলে, কে রে এই ভর বিকালে আমার সাথে মজা করে? আহিরা তুই নাকি কে? কিছু সময় ব্যয় করে দাঁত খিচিয়ে বলে, হাদারাম ডাক্তার সাহেব নাকি? যদি হন তাহলে আমার চোখ ছাড়েন, নাইলে আপনার মাথা আমার হাত থেকে কেউ ছাড়াতে পারবে না, আপনাকে টাক বানানো অবধি। দিয়ার কথা শুনে বাকিরা হেসে দেয়। রাজীব চোখ ধরা অবস্থায় দিয়াকে টেনে উঠিয়ে নিজের সাথে নিয়ে যেতে থাকে। দিয়া ছাড়া পেতে চাইলেও পুরুষালী শক্তির সাথে বেড়ে ওঠে না তেমন। রাজীব দিয়াকে নিয়ে ফাঁকা এক সাইডে এসে ছেড়ে দেয়। দিয়া মুখ খুলে কিছু বলতেই নেবে তার আগেই রাজীব দিয়ার মুখে হাত চেপে ধরে বলে, হুস, কথা বলবেন না। আমার ঝগড়াটা সম্মানের ফালুদা করে দিলেন আপনি, আমার পাশাও ছাড়লেন না। ছি, আমার বউয়ের সম্পত্তিতে হাত দিতে লজ্জা লাগলো না? হায় আল্লাহ, এই লজ্জা আমি কোথায় রাখবো? রাজীবের কথা শুনে দিয়া দাঁত কটমটাতে রাজীবের হাত সরিয়ে বলে, ছি, কি ধরনের কথা এগুলো? আপনাকে ডাক্তার কে বানিয়েছিল বলুন তো? আপনার ওইখানে আমি হাত দিতে যাব কোন দুঃখে? ওইটা কিয়ারাকে দিয়ে করিয়েছি, আর যা করেছি বেশ করেছি। বলতে বলতে নিচ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ কানে ভেসে আসতেই রাজীব আর দিয়া দুজনেরই মন সেদিকে যায়। কিয়ান গর্জে উঠছে, সাথে আরও একজনের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। দিয়া আর রাজীব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, ছুটে নিজের দিকে চলে যায়। নিচে নামতেই দেখতে পায় কিয়ান একজনকে বেধড়ক পিটাচ্ছে। তার থেকে কিছুটা দূরে আহিরার ভয়ে কাঁপছে। দিয়া ছুটে আহিরার কাছে চলে যায়। আহিরাকে ধরতেই আহিরা শক্ত করে দিয়াকে আঁকড়ে ধরে। আহিরার ফর্সা মুখশ্রী কেমন লাল হয়ে আছে, ফর্সা গলদেশে হাতে ছাপও রয়েছে। দিয়া আহিরাকে শান্ত করতে করতে বলে, কি হয়েছে জানু? কেউ তোকে আঘাত করেছে? আহিরা কোনো রকমে হাঁপাতে বলতে থাকে, ও ওই ওই লোকটা আমাকে আবার নোংরা করবে দিয়া, ওনাকে সরে যেতে বল। দিয়া বুঝল না কি হয়েছে, তবে আহিরাকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে রাখে। আহিরার ভয়ে তার সারা শরীর অসম্ভব রকমের কাঁপছে। কিয়ান হিংস্র জানোয়ারদের মতো সামনে থাকা নাদিমকে আঘাত করছে। নাদিম তারপরও হাসছে আর বিচ্ছিরি শব্দ শুনছে, যার কারণে কিয়ানের ক্ষিপ্ত মস্তিষ্ক আরও ক্ষিপ্ত হয়ে উঠছে। How dare you touch my wife, bloody bastard? নাদিম হাসতে হাসতে বলে, রাখ তোর ওয়াইফ, তোর জন্য আমার রিয়া আজকে মেন্টাল হসপিটালে। তুই ওর ভালোবাসাটা কিনা বুঝি না। এর জন্য তো একে মেরে ফেলি। ওইবার মনে তো কি হয়েছে, এবার ঠিক হয়ে মরবে। তুই জানিস রিয়া তোকে কতটা পাগলের মতন ভালোবাসে, তারপরে তুই এইটাকে অপমান করলি কিভাবে? আমার সাথে তো শুয়েছে, বিশ্বাস কর, একটু মজা নেই এর মাঝে। তুই মজা পাস কীভাবে? নাদিমের কথাগুলো যেন কিয়ানের শরীরের আগুন জ্বালিয়ে দিল। সামনে থাকা বিশাল কাচের টেবিল নিচে ফেলে দিতেই সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে সারা ফ্লোরে। সেখান থেকে একটা কাঁচ তুলে সোজা নাজিমের বাঁ পায়ে ঢুকিয়ে দিয়ে হিংস্র পশুর মতো গর্জন দিয়ে ভরে ওঠে, Bloody bastard, how dare you? ওকে এইসব বলা সাহস কি করে হয়? ভালোবাসার মানে এত জানিস? তুই ওকে কলঙ্কিত করতে চেয়েছিলে না? তোর মৃত্যু আমি এর থেকেও জঘন্যভাবে দেব। তোদের জন্য আমার বুকে সবার সামনে অপমানিত হতে হয়েছে। তোদের জন্য আমার জীবনের 4টা বছর জাহান্নামে পরিণত হয়েছিল। তোরে মুক্তি আমি এমনি দিয়ে দেব, ভাবলি কি করে? বলেই আরও একটা কাচের টুকরো অন্য পায়ে ঢুকিয়ে দেয়। নাদিম ব্যথায় আর্তনাদ করে ওঠে। সকলেই জড়ো হয়েছে। পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে দেখে কিয়ানের চাচা আর রাজীব মিলে কিয়ানকে কাছ থেকে নাদিমকে ছাড়িয়ে নেয়।
আহিরা দিয়ার বুকে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে। এতগুলো মানুষের সামনে আবারও তাকে এমন অপমানিত হতে হলো। এর থেকে আর জঘন্য কি হতে পারে? আহিরা আজ কাজ করছিল, হুট করে রান্নাঘর থেকে কোথা থেকে এক হাত এসে তার গলা চেপে ধরে। আশেপাশে কোনো স্টাফও ছিল না, তাই আহিরা কিছু করতে পারছিল না। নাদিমকে দেখে আহিরার আত্মা কেঁপে ওঠে। সেই ঘটনার পর নাদিমকে আজরাইলি থেকে কম মনে হয় না। কোনো রকমে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে আসে, আর তখনই কিয়ানো বাইরে থেকে ভেতরে প্রবেশ করেছে। মাত্রই আহিরার এমন অবস্থা দেখতে পেয়ে কিয়ান ভয় পেয়ে গিয়েছিল। বাকিরা আহিরাকে সামনে নিলেও কিয়ান যখন নাদিমকে দেখে তখন পায়ের রক্ত মাথায় উঠে যায়। যা বোঝার সে বুঝে যায়। নাদিম যে বাংলাদেশে এসেছে সেটার খবর কিয়ান পেয়ে গিয়েছিল। সময় মতো সব কিছুর ব্যবস্থা করতেও, কিন্তু তার আগেই যে নাদিম এমন কিছু করে বসবে সেটা তার ভাবনাই ছিল না। রাজীব পুলিশকে ফোন করে আসতে বলেছে। আহিরা আর সহ্য না করতে পেরে দুর্বল শরীর নিয়েই সেখানে লুটিয়ে পড়ে। কিয়ান সেটা দেখে পাগলের মতো আহিরার কাছে ছুটে যায়। আহিরার দুর্বল শরীরটা নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে কম্পিত কণ্ঠে বলে, এই বউ, চোখ খুলো। সরি রে, খুব আমার ভুলের জন্য তোকে আবারও এইসব সহ্য করতে হলো। এটাকে আরও আগে মাটিতে পুঁতে দেওয়া উচিত ছিল আমার। কিয়ান আহিরার দুর্বল শরীরটা পাঁচ করে তুলে ওপরের রুমে নিয়ে যায়। বাকিটা সে পরে দেখবে, আগে আর বউ, তারপর বাকি সব কিছু। আহিরার হাত ধরে বসে আছে কিয়ান। আহিরার দুর্বল শরীর নিয়ে নিভু নিভু চোখ মেলে তাকায়। কিয়ান আহিরার হাতের উল্টো পাশে চুমু দিয়ে বলে, তুই ঠিক আছিস তো বউ? আমাকে মাফ করছো না, আমি থাকতো এই জানোয়ার তোকে ছুঁয়েছে। আহিরা আস্তে করে উঠে বসে। কিয়ানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আপনি কি আবারও আমায় ভুল বুঝবেন? কিয়ান মাথা নাড়িয়ে না জানায়। আহিরার দিকে তাকিয়ে বলে, না শোনা, আর না, তোকে হারিয়ে আবার মরার ইচ্ছে এই জীবনে আর হবে না। আহিরা হালকা হেসে কাঁপা কাঁপা গলায় বলে, একবার ফিরেছি বলে বারবার ফিরবো না। মানুষ একবারই ভাঙে, দ্বিতীয়বার ভাঙলে আর জোড়া লাগে না। তাই আমাকে আর ভাঙতে দিয়েন না কিয়ারা পাপা। আমি আপনার বিরহে আর ভাঙতে চাই না। কিয়ান শক্ত করে আহিরার মাথাটা নিজের বক্ষ পৃষ্ঠে আঁকড়ে ধরে, যেন ছেড়ে দিলেই আবারও হারিয়ে যাবে আহিরা। আহিরার মাথায় হাত বোলাতে বোলাতে কাতর কণ্ঠে বলে, তোকে ভেঙে নিজেকে গড়ার মতো শক্তিশালী আমি নই বউ। তুমি আমার অনেক শখের বউ। তুমি বিহীন আমি শূন্য এই পৃথিবীতে। মানুষ একবার অজান্তে নিজের মৃত্যুকে ডেকে আনে, বারবার নয়। তুমি শুধু আমার হয়ে থাকো কেরার মাম্মা। নবদিনের সূচনা হওয়ার পর থেকেই নীলিমার বুকে পক্ষী রাজরা উড়ে চলেছে। সূর্য তার আলোক রোশনি চারিদিকে ছড়িয়ে দিচ্ছে দ্বিগুণভাবে। মনে হচ্ছে তার তাপ দিয়ে আজকে সবকিছু গলিয়ে ফেলবে। রুমের এক পাশে বসে আছে দিয়া, আর তার সামনে তার খালা দাঁড়িয়ে সাজিয়ে দেওয়াতে ব্যস্ত। তাকে তৈরি করা হচ্ছে বিয়ের জন্য। কয়েকদিন ধরেই দিয়ার মা ফোন দিয়ে বাড়িতে আসার জন্য পাগল করে দিচ্ছিল। দিয়া কাজ ফেলে আসতেও পারছিল না, আর কী কারণে বাড়িতে থাকছে সেটাও তার জানা ছিল না। কালকে সকাল হতেই দিয়া খবর পায় দিয়ার বাবা হার্ট অ্যাটাক করেছে। দিয়া আর থাকে না, সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তবে এখন এসে জানতে পারে আজকে তার বিয়ে, তাও কার সাথে কিছুই জানে না। এক প্রকার বাধ্য করে তাকে বিয়ে করানো হচ্ছে। দিয়া পরিবার সহ খালা সহ সবাই ইমোশনাল ব্ল্যাকমেল করিয়েছে। দিয়া এক প্রকার জেদ নিয়ে বসে আছে, সে কিছুতেই নিচে যাবে না। এমন করে কি বিয়ে হয় যে যাকে কোনোদিন দেখেনি, পরিচয় বলতে কিছুই জানে না, তার সাথে কি করে বিয়ের মতো সম্পর্কে জড়িয়ে যাবে? সবাই বলেছে ছেলে নাকি খুব ভালো, সকলের পছন্দ হয়েছে, আর ছেলের কথাই তাদের বিয়েটা এত তাড়াতাড়ি হচ্ছে। এমনিও দিয়ার মা তাকে বারবার বিয়ে করার কথা বলছিল, কিন্তু দিয়া বিষয়টা এড়িয়ে চলার চেষ্টা করেছে। তাই বলে তার বাবা মা এবারে তার বিয়ে ঠিক করে বসে থাকবে? বসার ঘর থেকে মানুষজনের কথার শব্দ দিয়ার কর্ণকুহরে আসছে। সে উপেক্ষা করতে চাইছে সব কিছু, তবে বাহিরে থেকে আসার শব্দ বন্ধ হওয়ার নাম নেই। দিয়ার মা হয়তো তাদের আপ্যায়ন করতে ব্যস্ত। দিয়াকে সাজানো শেষ, নিচে কাজী সাহেবও এসেছে। বিয়েটা আগে পারিবারিকভাবে হবে, তারপর নাকি ধুমধামে বউ ঘরে তোলা হবে।
দিয়ার মা আর খালা মিলে এক প্রকার জোর করে তাকে নিয়ে আসে পাত্রপক্ষের সামনে। দিয়ার মাথায় বেশ বড় করে ঘোমটা দেওয়া। দিয়া আরও রাগে বড় করে ঘুমটা দিয়ে রেখেছে। দিয়া রাগে দুঃখে চোখ তুলে তাকায় না পর্যন্ত যে তার আসলে কার সাথে বিয়ে হচ্ছে। তার আসার পরই বিয়ে পড়ানোর কাজ শুরু হয়ে গেছে। দিয়ার এবার নেত্রকোণ না চাইতেও ভিজে ওঠে। তার সত্যি বিয়ে হয়ে যাচ্ছে, তার মনটা কেন মানছে না? সে তো কাউকে ভালোবাসে না, তাহলে